আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আমি ইসলামিক ইউনিভার্সিটি থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি অনার্স এবং এমএসসি মাস্টার্স সম্পন্ন করেছি। আমি এখন তোমাদের যে ভিডিওটা দেখাবো 2019-20 সেশনে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে বই থেকে সর্বাধিক প্রশ্ন কমন পড়েছে তার পৃষ্ঠাসহ উল্লেখ করব এবং এমসিকিউ যে ঢাকা ভার্সিটিতে 19-20 সালে যে যতগুলো প্রশ্ন হয়েছে তার সকল অপশনের ব্যাখ্যা সহ সমাধান তোমাদের আজকে আমরা দেখাবো। তো আমরা প্রথমেই চলে যাই প্রশ্নের মধ্যে। দেখো, ঢাকা ভার্সিটিতে 1 নম্বর প্রশ্ন ছিল যে প্রোটিন অনুসমূহের মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? দেখো কি প্রশ্ন, প্রোটিন অনুসমূহের মধ্যে কোন ধরনের বন্ধন রয়েছে। তাহলে আমাদের অপশন দেখো, 4টা অপশনে দেওয়া আছে। প্রথম অপশনে আছে গ্লাইকোসাইড, খ অপশনে দেওয়া আছে পেপটাইড বন্ধন, গতে দেওয়া আছে হাইড্রোজেন বন্ধন, ঘতে দেওয়া আছে ধাতব বন্ধন। প্রশ্নটি এসেছে হাজারি স্যারের বই থেকে। রসায়ন দ্বিতীয় পত্র, জৈব যৌগ থেকে এসেছে। পৃষ্ঠা নম্বর আসছে পৃষ্ঠা নম্বর জৈব যৌগ থেকে 323 নম্বর পেজ এসেছে। দেখো, উত্তর জানার আগে যদি আমরা 4টা অপশনের ব্যাখ্যাগুলি জানি তাহলে দেখো তোমাদের জন্য প্রশ্নের উত্তরটা করে সহজ হবে। মনে রাখবা যে কখনো হুবহু প্রশ্ন আসবে না, প্রশ্নের মডিফাই থেকে আসবে। অর্থাৎ প্রোটিন অনুসমূহের মধ্যে দেখো, আমরা প্রথমে যদি বলি গ্লাইকোসাইড বন্ড, পেপটাইড বন্ড এবং হাইড্রোজেন বন্ধন এবং ধাতব বন্ধনের মধ্যে সব বন্ধনগুলো সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা উত্তরটা সহজে করতে পারবো। দেখো ক নম্বরে আছে গ্লাইকোসাইড বন্ড। দেখো, গ্লাইকোসাইড বন্ড স্বাভাবিক গঠিত হয় হচ্ছে কার্বোহাইড্রেটের মধ্যে। কার্বোহাইড্রেটের মধ্যে গ্লাইকোসাইড বন্ড হয়। যেমন এই বন্ধনকে সিও বন্ধনও বলা হয়, এমনভাবে লেখা যায়, বা সি বন্ড। তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে কোন ধরনের বন্ধন হচ্ছে? দেখো, গ্লাইকোসাইড বন্ড। এই গ্লাইকোসাইড বন্ধন আবার 2 প্রকার। 1 নম্বর হচ্ছে আলফা গ্লাইকোসাইড বন্ধন, দুই নম্বর হচ্ছে বেটা গ্লাইকোসাইড বন্ধন। তাহলে আমরা কার্বোহাইড্রেট কি পাইলাম? গ্লাইকোসাইড বন্ড হবে। কার্বোহাইড্রেটের মধ্যে কার্বোহাইড্রেট বন্ড 2 প্রকার, আলফা গ্লাইকোসাইড বন্ড আর বেটা গ্লাইকোসাইড বন্ড। এই বন্ধনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি বন্ড এইটা দ্বারা। তাহলে আর এর উদাহরণ হচ্ছে গ্লুকোজ অণুসমূহ পরস্পরের মাধ্যমে যুক্ত হয়। আচ্ছা, দ্বিতীয় অপশনে দেখো যে পেপটাইড বন্ধন। তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে দ্বিতীয় অপশনে দেখো কি বন্ধন আছে? পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন হয় প্রোটিন অণুর মধ্যে। কি অণুর মধ্যে পেপটাইড বন্ধন হবে? প্রোটিন অণুর মধ্যে পেপটাইড বন্ধন হবে। পেপটাইড বন্ধনটা কি হবে? দেখো, যদি আমরা দুটো অ্যামিনো অ্যাসিড লিখি পাশাপাশি, অর্থাৎ যদি আমরা আলফা অ্যামিনো অ্যাসিড লিখি পাশাপাশি, এটা একটা আলফা অ্যামিনো অ্যাসিড।
যদি আর একটা আলফা অ্যামিনো অ্যাসিড আমরা লিখি, দেখো প্লাস যদি আর একটা অ্যামিনো অ্যাসিড আমরা লিখি, তাহলে দেখো আমরা এটা অ্যামিনোমূলককে এইভাবে লিখতে পারি। দেখো একটা অ্যামিনো অ্যাসিডের ওএস এবং অপর একটা অ্যামিনো অ্যাসিডের এইচ, এই দুটা সংযুক্ত হয়ে কি হবে, এক অণু পানি গঠিত হবে। এক অণু পানি গঠিত হলে দেখো, তাহলে এক অণু পানি বাদ দিয়ে দাও, তাহলে এখানে কি থাকছে দেখো, আর এখানে NH থাকছে, আর অন্যান্য কার্বনের গুলো সব অপরিবর্তিত থাকবে। এই যে CaNH বন্ধন, এই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, খ, অর্থাৎ পেপটাইড বন্ধনই হবে আমাদের 1 নম্বর প্রশ্ন। এটা আমরা মুছলাম। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে, নিচের কোনটিতে সাধারণত তরল তরল ক্রোমাটোগ্রাফি? কোনটিতে তরল তরল ক্রোমাটোগ্রাফি রয়েছে? ক অপশনে আছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, খ অপশনে রয়েছে কাগজ ক্রোমাটোগ্রাফি, গ অপশনে রয়েছে কলাম ক্রোমাটোগ্রাফি, ঘ অপশনে রয়েছে তোমার পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, স্তর ক্রোমাটোগ্রাফি। এই প্রশ্নটা যে বই থেকে করা হয়েছে, এটাও তোমার হাজারি স্যারের বই থেকে করা হয়েছে। প্রথম পত্র হাজারি স্যার রসায়ন, প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, পেজ তোমার এটা হচ্ছে 203 নম্বর পেজ থেকে করানো হয়েছে। দেখো প্রশ্ন কিন্তু হুবহু হাজারি স্যারের বই থেকে কমন করছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন কি বলছে, নিচে কোনটিতে তরল তরল ক্রোমাটোগ্রাফি রয়েছে? তাহলে আমরা এই ক্রোমাটোগ্রাফি সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে উত্তর সহজেই পাবা। তবে এই উত্তরটা হবে তোমার কাগজ ক্রোমাটোগ্রাফি। তবে দেখবো হাজারি স্যারের বই এটাকে ইংলিশে লেখা আছে পেপার ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি। তাহলে এখন যদি বলতো গ্যাস ক্রোমাটোগ্রাফি কিসে আছে, কলাম ক্রোমাটোগ্রাফি কিসে আছে, বা পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি কিসে আছে, এই জন্য তোমাদের এই সবগুলো ব্যাখ্যা জানতে হবে। তাহলে যদি তরল তরল ক্রোমাটোগ্রাফি বলতো তাহলে কি পাইতাম আমরা, উত্তর হবে কাগজ ক্রোমাটোগ্রাফি। কিন্তু যদি বলতো তরল গ্যাস, তরল গ্যাস যদি থাকতো তাহলে হতো দেখো গ্যাস ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ তরল গ্যাস, তাহলে কি হতো, গ্যাস ক্রোমাটোগ্রাফি হতো। যদি তোমার কঠিন তরল থাকতো, কঠিন তরল থাকলে তোমার হতো কলাম ক্রোমাটোগ্রাফি। তারপরে যদি তোমার কঠিন তরল থাকতো, আবার
কঠিন তরলটা দুইটাতেই, অর্থাৎ কলাম ক্রোমাটোগ্রাফি কঠিন তরল অবস্থা, আবার পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি যেটা এটাও কঠিন তরল। তাহলে এখানে দেখো আবার এদের ইংলিশ নামগুলো তোমাকে জানা থাকা লাগবে। এই গ্যাস ক্রোমাটোগ্রাফিকে সংক্ষেপে জিসি ক্রোমাটোগ্রাফি বলা হয়, কলাম ক্রোমাটোগ্রাফিকে তোমার সিসি ক্রোমাটোগ্রাফি বলা হয়, সংক্ষেপে আসে। এটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখবো এটাকে টিএলসি বলা হয়, অর্থাৎ থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। তাহলে আমাদের এবার ক্রোমাটোগ্রাফি দেখো, ক্রোমাটোগ্রাফি বলতে কি বোঝায় তোমরা জানো, যে ক্রোমাটোগ্রাফির দুইটা স্তর থাকে। ফেজ কয়টা থাকে? ক্রোমাটোগ্রাফির ফেজ থাকে দুইটা। এক নম্বর হচ্ছে স্থির একটা থাকে, স্থির দশা বা ফেজ, আর দুই নম্বরে থাকে তোমার গতিশীল দশা বা ফেজ। এই জন্য দেখো প্রত্যেকটা দুইটা করে উপাদান হয়েছে, অর্থাৎ তরল তরল মানে কি স্থির দশাও তরল, গতিশীল দশাও তরল। দেখো তাহলে তরল গ্যাস মানে বুঝতে পারছো, কঠিন তরল সেম ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমাদের নিচে কোনটিতে তরল তরল ক্রোমাটোগ্রাফি আছে, উত্তর হচ্ছে কাগজ ক্রোমাটোগ্রাফি। তাহলে আমরা এবার পরবর্তী প্রশ্নে যেতে পারি। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে Fe থেকে Fe2+। Fe থেকে Fe2+, এখানে দেখো AQ দেওয়া আছে, লবণ সেতুর চিহ্ন দেওয়া আছে, তারপরে দেখো দেওয়া আছে ব্রোমিন, ব্রোমিন থেকে দেওয়া আছে ব্রোমিন মাইনাস, আর কি দেওয়া আছে দেখো, আর দেওয়া আছে হচ্ছে পিটি। এর দ্বারা বোঝাচ্ছে যে এস দ্বারা বোঝাচ্ছে সলিড অবস্থায়, এখানে এস দ্বারা কঠিন বোঝাচ্ছে, এখানে কিউ দ্বারা তোমার জলীয় বোঝাচ্ছে, আর এইখানে কিউ দ্বারা জলীয় বোঝাচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন কি দেখো, বলছে তড়িৎ রাসায়নিক কোষের কোনটির সঠিক কোষ বিক্রিয়া। তাহলে এর কোষ বিক্রিয়া বলতে গেলে তোমার জারণবদ্ধ কোষ পড়তে হবে আমাদের, আর বিজারণবদ্ধ কোষ করতে হবে। তাহলে দেখো জারণবদ্ধ কোষ আমরা কিভাবে জানবো, জারণবদ্ধ কোষ হচ্ছে ইলেকট্রন যেই কোষের মাধ্যমে ত্যাগ হয়েছে। তাহলে প্রথমে দেখো আমাদের Fe থেকে দুটো ইলেকট্রন কি হয়েছে ত্যাগ, অর্থাৎ Fe হচ্ছে জারণবদ্ধ কোষ। তারপরে দেখো ব্রোমিন থেকে দুটো ইলেকট্রন কি করছে, ব্রোমিন দুটো ইলেকট্রন গ্রহণ করছে। দেখো বিআর একটা ব্রোমিন একটা ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু এখানে Br2 আছে তাই দুটো ব্রোমিন দুটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এই অপশনে দেখো কোন অপশনে, আচ্ছা আমরা দেখো 3 নম্বর প্রশ্নে তোমাদের আসছে কোথায় থেকে, এটা হাজারি স্যারের বই থেকে 545 পেজ। এখানে দুইটা ঘটনা ঘটে, দেখো একটা জারণবদ্ধ কোষ। এখন তোমরা নিশ্চয়ই জানো জারণবদ্ধ কোষ কোথায় ঘটবে, এটা সবসময় অ্যানোডে ঘটবে। বিজারণবদ্ধ কোষ কোথায় ঘটবে দেখো, এটা হচ্ছে ক্যাথোডে ঘটবে। জারণবদ্ধ কোষে কি হয়, ইলেকট্রন ত্যাগ হয়। দেখো আয়রন পরমাণু দুটো ইলেকট্রন ত্যাগ করে Fe2+ আয়ন হয়েছে, দেখো এখানে কিন্তু এটাই দেওয়া আছে। আবার বিজারণবদ্ধ কোষে কি হয়েছে দেখো, ব্রোমিন পরমাণু দুটা ইলেকট্রন গ্রহণ করে 2Br-। তাহলে এটা যদি আমরা এখন জারণ বিজারণ অর্ধকোষ করতে চাই তাহলে কি দুইটা যোগ করে দিব, যোগ করে দেখো ইলেকট্রন ইলেকট্রন কি সমান হয়ে যায়। তাহলে আমাদের এখানে থাকবে Fe, আর এখানে কি থাকবে দেখো তো Br2। তারপরে দেখো পরবর্তীতে কি পাবো আমরা, Fe2+ যোগ 2Br-। দেখো এইটা ক অপশনে আছে, তাই আমাদের উত্তর কি হবে, প্রশ্নের উত্তর হবে ক অপশন।
4 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? এটা আমরা মুছলাম। নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? প্রশ্নটা আসছে হাজারি স্যার থেকে, একদম হুবহু কমন করছে। জৈব যৌগ, পেজ নম্বর, প্রশ্নটা পেজ নম্বর হচ্ছে 176 পেজ। তাহলে ক অপশনে দেখো দেওয়া আছে তোমার ক অপশনে দেওয়া আছে নাইট্রোজেন এর সাথে 3টা CH3। খ অপশনে দেওয়া আছে CH3 CH তোমার CH2। গ অপশনে দেওয়া আছে CH3 2NH। ঘ অপশনে দেওয়া আছে দেখো CH3 এটা উত্তর জানার আগে আমাদের আগে বুঝতে হবে জ্যামিতিক সমানতার শর্ত। জ্যামিতিক সমানতার শর্ত হচ্ছে 2টা। 1 নম্বর শর্ত দেখো, দ্বিবন্ধনযুক্ত যৌগ হতে হবে। যুক্ত কি হতে হবে? যৌগ হতে হবে। দেখো তো প্রথম শর্তটা কোন কোন যৌগগুলো মানে, দেখো কতে কোনো দ্বিবন্ধন নাই, তাই ক নম্বর বাদ। দেখো খতেও কোনো দ্বিবন্ধন নাই, তাই খ নম্বর বাদ। দেখো গতে কোনো দ্বিবন্ধন নাই, তাই গ নম্বর বাদ। দেখো খতে দ্বিবন্ধন আছে আর ঘতে দ্বিবন্ধন আছে, তাই তোমার উত্তর এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এখন কোনটা হবে, আমরা দ্বিতীয় শর্ত যদি যাই, তাহলে প্রথম শর্ত, দুটা শর্ত, প্রথমটা এটা। দ্বিতীয় শর্ত দেখো যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বন থাকবে, অর্থাৎ দেখো এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের যদি এটা এ হয় এটা বি হয়, এই দুটা কখনো সমান হতে পারবে না। অর্থাৎ এ ইজ নট বি, বা এখানে যদি সি হয় এখানে যদি ডি হয়, তাহলে এই দুটো কখনো কি হতে পারবে না? সমান হতে পারবে না। যদি সমান হয় তাহলে জ্যামিতিক সমানতা হবে না, যদি সমান না হয় তাহলে জ্যামিতিক সমানতা হবে। তাহলে খ নম্বরে দেখো এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, দেখো 2টা হাইড্রোজেন সেম, তাই খ নম্বরটা উত্তর হবে না। তাহলে ঘ নম্বর দেখো, দেখো একটা আছে CH3 আর একটা আছে H আছে CH3, দেখো এটা দুটো অমিল, আবার এটাতে দেখো H আছে CH3 আছে। তাহলে আমরা এই শর্ত অনুযায়ী বলতে পারি যে ঘ নম্বরটা জ্যামিতিক সমানতা দিবে। অর্থাৎ দ্বিবন্ধযুক্ত কার্বনের সাথে 2টা পরমাণু যদি অসমান হয় তাহলে জ্যামিতিক সমানতা দিবে। এই শর্ত শুধুমাত্র ঘ নম্বর যৌগই দেখায়, তাই তোমাদের উত্তর কি হবে? ঘ নম্বর হবে। তাহলে এটা বুঝলাম। দেখো এবার পরের প্রশ্ন যদি আমরা যাই, পরের 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড নিম্নের কোন যৌগটি উৎপন্ন করবে? আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড কোন যৌগটি উৎপন্ন করবে?
এই প্রশ্নটা তোমরা বিশ্বাস করবে না, এটাও হুবহু হাজারি স্যারের বই থেকে কমন পড়ছে, এবং এটা জৈব প্রশ্ন হাজারি স্যারের 234 নম্বর পেজ থেকে এটা দেখবা, তোমরা হুবহু প্রশ্নটা পাবা। তাহলে এখানে দেখো শর্ত বলছে আর্দ্র বাতাস সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড। তাহলে আমরা ক্যালসিয়াম কার্বাইডের সংকেতটা লিখি, দেখো CaC2। আর্দ্র বাতাস বলতে জলীয় বাষ্পপূর্ণ পানি যদি আমরা দিই তাহলে কি উৎপন্ন হবে। তার আগে আমরা অপশনগুলো দেখি, কতে কি দেওয়া আছে। কতে মনে করে দেওয়া আছে যে ইথানল, খতে দেওয়া আছে তোমার ইথেন, গতে দেওয়া আছে ইথাইন, আর ঘতে দেওয়া আছে দেখো ইথেন। তাহলে আমরা বিক্রিয়া দেখো ক্যালসিয়াম কার্বাইড কয় কার্বন বিশিষ্ট, দেখো যৌগটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। এখন এই 2 কার্বন বিশিষ্ট ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া দিই তাহলে তোমরা এখান থেকে একটা অ্যালকাইন পাবা। কি উৎপন্ন করতে পারবা? অ্যালকাইন। তাহলে যেহেতু 2টা কার্বন, তাই আমাদের অ্যালকাইনটা কয় কার্বন বিশিষ্ট হবে? 2 কার্বন বিশিষ্ট। এখন আর কি উৎপন্ন হবে দেখো, এখানে আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু আমাদের মেন প্রোডাক্ট চাইছে তাই আমরা ওটা না লিখলেও হবে। তাহলে দেখো আমরা কি পাইলাম, একটা ক্যালসিয়াম কার্বাইডকে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করলে আমরা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন পেলাম। এখন তোমরা নিশ্চিত জানো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম কি হবে বলো তো? 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন নাম হবে ইথাইন। কারণ ইথানল এটা অ্যালডিহাইড বোঝাচ্ছে, ইথেন এটা অ্যালকেন, আর ইথেন কি বোঝাচ্ছে? অ্যালকিন। তাহলে আমাদের উত্তর কি হবে? যে ইথাইন। অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইডকে আদ্র বিশ্লেষণ করলে আমরা ইথাইন পাবো। তাহলে এবার আমরা পরের প্রশ্নে যাই, পরের 5 নম্বর প্রশ্ন। পরের 6 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা খুবই সহজ। বলছে নিম্নের যৌগটির নাম কি? দেখো আমি এটা লিখি, CH3 CH, এটা আমি সুবিধার জন্য নিলাম C2H5, তারপরে আছে দেখো CH2, তারপরে আছে CH, আমি এখানে দিলাম, তারপরে দেওয়া আছে CH, তারপরে দেওয়া আছে দেখো CH3। দেখো নাম করার আগে এই যৌগটাকে আমাদের আগে দেখতে হবে সর্বাধিক শিকল কোন দিকে হয়, এবং কার্যকরীমূলক দেখো এখানে কি আছে? হ্যালোজেন বা হ্যালাইড আছে। তাহলে আমাদের নামকরণ দিতে হবে হ্যালোজেন যেদিক থেকে কাছে হবে। দেখো এদিক থেকে যদি আমি গণনা করি, হ্যালোজেন কত হয়? 1 নম্বরে হয়, 2 নম্বরে হয়, 3 হয়, 4 হয়, 5 হয়। এইখানে একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমি যদি এই সাইড থেকে যাই তাহলে এটা 6 হয়, কিন্তু আমি যদি এইটাকে ভাঙি, এটাকে যদি আমি এইভাবে যাই দেখো, তাহলে কিন্তু আমাদের এটা 6 দিতে পারি, এটা কি দিতে পারি? 7। তাই দেখো আমরা শাখা এদিক থেকে পাইলাম 6টা, আর এখান থেকে যদি আসি তাহলে পাইলাম কয়টা? 7টা। তাই আমরা জানি সর্বাধিক বড় শাখা নিতে হবে, তাই এইটাকে তখন নাম্বার দেওয়া যাবে না। তাহলে এই যৌগটার নাম কি হবে? দেখো যে ক্লোরিন কয় নম্বরে আছে? 2 নম্বরে। ব্রোমিন আছে কয় নম্বরে? 3 নম্বরে। এখন ক্লোরিন আর ব্রোমিন দেখো অ্যালফাবেটিক্যালি ব্রোমিন আগে, তাই তোমরা লিখবা কি 3 ব্রোমো 2 ক্লোরো। তারপর দেখো 5 নম্বরে একটা মিথাইল মূলক আছে, কি লিখবা? 5 মিথাইল। তারপরে কি লিখবা? 6 কার্বনে কি হয় বলো তো? হেক্সেন। তাহলে কি হলো? আমরা নাম কি দিলাম? 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হেক্স, আর 6 কার্বনে হেক্সেন। তাহলে এটা কোন অপশনে আছে এবার তোমরা খুঁজে বের করো। দেখো এটাতে আছে ডি নম্বর অপশন, এটা আছে তোমার
ডি নম্বর অপশনে 3 ব্রোমো। দেখো ডি নম্বর অপশন, তাহলে উত্তর তোমাদের কি হবে? ডি নম্বর উত্তর হবে। যে 3 ব্রোমো, দেখো যদি 2 ক্লোরো হতো তাহলে এটা ভুল হতো, কারণ অ্যালফাবেটিক্যালি বি সি এর আগে, তাই আমরা আগে কি লিখতে হবে? ব্রোমো লিখতে হবে, তারপরে ক্লোরো লিখতে হবে। তো দেখো আমরা পরের প্রশ্নতে যাই, পরবর্তী প্রশ্ন যাব। দেখো 7 নম্বর প্রশ্নে যাব। 7 নম্বর প্রশ্ন বলছে উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n সমান 4, n সমান 1 বিশিষ্ট অরবিটাল কি? বিশিষ্ট বিশিষ্ট অরবিটাল কি? ক তে দেওয়া আছে এস অরবিটাল, খ তে দেওয়া আছে পি অরবিটাল, গ তে দেওয়া আছে ডি জেড স্কয়ার অরবিটাল, ঘতে দেওয়া আছে ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার অরবিটাল। দেখো তার আগে আমাদের উত্তর করার আগে আমাদের জানতে হবে যে আসলে অরবিটাল কি। অরবিটাল হচ্ছে ইলেকট্রন ঘনত্ব যেখানে বেশি থাকবে, ইলেকট্রন ঘনত্ব যেখানে বেশি অরবিটের সেই অঞ্চলটাকে আমরা বলবো অরবিটাল। অরবিটালে মান নির্ধারিত হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান অনুপাতে। তোমরা জানো অরবিটাল কয়টা? 4টা অরবিটাল, একটা এস অরবিটাল, একটা পি অরবিটাল, একটা ডি অরবিটাল, একটা এফ অরবিটাল। এখন এন এর মান যাই দেওয়া থাক না কেন, এল এর মানের উপরে অরবিটালের মান সমূহ নির্ভর করে। এখন আমরা জানি যদি এল সমান যদি 0 দেওয়া থাকে তাহলে দিবা এস অরবিটাল, এল সমান যদি 1 দেওয়া থাকে তাহলে দিবা পি অরবিটাল, এল সমান 2 থাকলে ডি, এল সমান 3 থাকলে কি অরবিটাল হবে? এফ অরবিটাল। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি, দেখো যে এইখানে এল সমান যেহেতু 1 সেহেতু কি অরবিটাল হবে? এটা আমাদের উত্তর হবে পি অরবিটাল। তো আজকে এই পর্যন্তই। দেখো আর এই প্রশ্নটা তুমি অবাক হবা, এই প্রশ্নটা আসছে হাজারি স্যারের বই থেকে, প্রথম পত্র 2য় অধ্যায় 97 পেজ। দেখো ঢাকা ভার্সিটির যে 15টা প্রশ্নের মধ্যে প্রথম 7টা প্রশ্নই আসছে হাজারি স্যারের বই থেকে। পরবর্তী যে 8টা প্রশ্ন আছে এগুলো নিয়ে যে হাজারি স্যারের বই থেকে আসছে তার পেজ নম্বর সহ সমাধান পরবর্তীতে পাবা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, এবং আমার ইউটিউব চ্যানেল সায়েন্স এডুকেশনে যদি তোমরা প্রয়োজন বোধ করো সাবস্ক্রাইব করে, এবং যে সমস্যা থাকবে তোমরা কমেন্টস করে জানাতে পারো, পরবর্তীতে আশা করা যায় করতে পারবো। আজকের মতো এখানেই, কথা হবে।